সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু। সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিশ্লেষক ডক্টর জামিল আহমেদ। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা গত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 29 ডিসেম্বর 2025। গত 15 বছরের মূলত শেখ হাসিনার শাসনামলের এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2011 শেখ হাসিনা এরশাদ বৈঠক, যুদ্ধাপরাধী বিচার সহ সব ইস্যুতে এক থাকার ঘোষণা। 2013 18 দলীয় জোটের গণতন্ত্রের অভিযাত্রা আজ, ঠেকাতে তৎপর সরকার। 2014 সরকারি এজেন্টরাই গাড়িতে আগুন দিয়েছে, মির্জা ফখরুল। 2015 খালেদার বাড়ি অভিমুখে সরকার সমর্থকদের 2 ঘণ্টা অবস্থান। 2016 ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষ, কুমিল্লা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা। 2017 সব অপরাধের গোড়া চাঁদাবাজি। 2018 ভোট যুদ্ধে প্রস্তুত বাংলাদেশ। 2019 10 বছরে পাচার 9 লাখ হাজার কোটি টাকা। 2020 শাহেদ সাবরিনা পাপিয়াদের পতন, সিনহা রায়হানে কেঁদেছে দেশ। 2021 যুক্তরাষ্ট্র গণতন্ত্রের কথা বলে খুনিদের আশ্রয় দেয় প্রধানমন্ত্রী। 2022 ভোট ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে, নজরুল ইসলাম। 2023 আগে বলতাম ভোটটা দেবেন, এবার বলি ভোট কেন্দ্রে আসবেন। শিরোনামগুলো দেখলাম, এবার শুনবো আলোচনা। শুরুতেই যাচ্ছে মঞ্জুরুল ইসলাম মঞ্জু। 2010 সালের একটি সংবাদে শিরোনামে আমরা দেখছি, পুলিশ ও বিচার বিভাগ সম্পর্কে টিআইবির প্রতিবেদন সঠিক নয়, সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া। শেখ হাসিনার শাসনামলে আমরা দেখেছি বিভিন্ন দপ্তরের অনিয়ম, দুর্নীতি বা কোনো বিশৃঙ্খলা নিয়ে যদি গণমাধ্যমে কোনো সংবাদ প্রচার হতো তখন তার তীব্র এক ধরনের প্রতিক্রিয়া দেখাতো, এবং কখনো কখনো দেখেছি ওইসব প্রতিষ্ঠানের বা ওইসব প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা বা কর্তা ব্যক্তির উপরে নানান ধরনের চাপ বা হুমকি আমরা দেখেছি, তার অপসারণ পর্যন্ত হয়েছে। একটি স্বাধীন রাষ্ট্রে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বা এই ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন বা প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের রুলস অ্যান্ড রেগুলেশন মেনেই তো এরা কাজ করে, তারপরেও তাদেরকে কেন এই ধরনের প্রেশারের মধ্যে ফেলতো? আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই যে প্রতিষ্ঠানগুলো বা যে এখানে পুলিশ বিভাগ থেকে শুরু করে যে প্রতিষ্ঠানগুলোর কথা, টিআইবি রিপোর্টের কথা বলা হয়েছে, বাংলাদেশের বিগত 16 বছর 17 বছরের যতগুলো প্রতিষ্ঠান ছিল প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কিন্তু কোনো না কোনোভাবে নাস্তানুবোধ করা হয়েছে, কিংবা ধ্বংস হয়ে গেছিল, কিংবা সরকারি লেজুর ভিত্তির সাথে জড়িয়ে গেছিল। একটাই ব্যক্তিদম্বী প্রতিষ্ঠান, এই টিআইবি, সমস্ত ভয়ভীতিকে উপেক্ষা করে ওদের যেটা বাৎসরিক যে রিপোর্টগুলো, সেই রিপোর্টগুলো কিন্তু চেষ্টা করেছে শতভাগ নিরপেক্ষ থেকে সঠিক একটা তথ্য জাতির সামনে তুলে ধরার জন্য, যার ফলে দেখবেন এই টিআইবিকে বিভিন্ন রকমের প্রশ্নের সম্মুখীন হতে, হ্যারাসমেন্টের সম্মুখীন আমাদের হতে হয়েছে। সিপিডির মতো প্রতিষ্ঠানের যারা দায়িত্বে তাদেরকেও থ্রেট করা হয়েছে। আপনি জানেন, এর আগে শুনছেন, আপনি প্রেস ক্লাব, সুপ্রিম কোর্টের মতো জায়গাগুলোকেও কুক্ষিগত করার ব্যবস্থা করা হয়েছিল সরকারি এজেন্ডার মধ্যে নিয়ে। এখন আপনি যে কথাটা বললেন যে সরকার প্রতিক্রিয়া দেখাবে এই কারণের জন্য, কারণ সরকারের নির্দিষ্ট কিছু বাস্তবায়ন ওই সময়ের শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগ সরকারের না দেখিয়ে, মঞ্জু ভাই, প্রতিক্রিয়া না দেখিয়ে তো এখান থেকে লেসনও নিতে পারত না। লেসন তো তারা নেবে না, লেসন নেবে না, কারণ তাদের নির্দিষ্ট কিছু এজেন্ডা বাস্তবায়নের জন্য ওই সমস্ত প্রতিষ্ঠানে তাদের নিজস্ব কিছু ব্যক্তিকে ওখানে প্রোভাইড করা হয়েছে, এবং এই প্রোভাইড করা ব্যক্তিরা সরকারের এজেন্ডা বা দলীয় এজেন্ডা বা ওদের পারিবারিক কিছু এজেন্ডা বা দলগতভাবে কিছু এজেন্ডা বাস্তবায়নের জন্য কিছু অনিয়ম, দুর্নীতি না, শুধু পুকুর চুরির মতো কাজগুলো তারা করেছে।
এবং এইটার বিরুদ্ধে যখন টিআইবি রিপোর্ট করবে তখন তো স্বভাবতই তারা ইতিবাচকভাবে দেখবে না, বরং তারা মনে করবে তারা যে উদ্দেশ্য নিয়ে এই কাজটা করার জন্য যাত্রা শুরু করেছে এটার বাধা হয়ে দাঁড়িয়েছে টিআইবি। তো সুতরাং টিআইবির এই রিপোর্টের প্রতি তারা প্রতিক্রিয়া কেন, টিআইবিকে থ্রেট করবে, তারা প্রতিক্রিয়া দেখেন থ্রেট করে টিআইবিকে এই মুখ বন্ধ করার জন্য তারা চেষ্টা করেছে এবং এটা বিগত দিনে হয়েছে। টিআইবিকে এমন বলা আমরা হয়েছে দেখেছি অনেক প্রতিষ্ঠান বন্ধও হয়েছে, যেমন অধিকারের মতো প্রতিষ্ঠানের যে যিনি প্রধান ছিলেন জি। আদিলুর রহমান শুভ্র, জি, ওনাকে জেলে যেতে হয়েছে, প্রতিষ্ঠানটি বন্ধ হয়েছে, এরকম অনেক প্রতিষ্ঠান। সেই কথাটা বলা আমাকে দেখেন, আদিলুর রহমান সাহেব ওই মানবাধিকারের একটা সংগঠনের সাথে উনি সম্পৃক্ত, লিগাল এইডের সাথে। আপনি ওনাকে শেষ পর্যন্ত জেলে ভরতে হয়েছে, শহীদুল আলমের মতো আলোকচিত্রী তাকে জেলে ঢোকানো হয়েছে কিসের জন্য? সে বাচ্চাদের যে এই যে নিরাপদ সড়ক যে আন্দোলন, এই নিরাপদ সড়ক আন্দোলনের জন্য সে সম্পৃক্ত হয়েছিল। এই অপরাধে তাকে জেলে দেওয়া হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, মেরে তাকে রক্তাক্ত করা হয়েছে, এক সাংবাদিক তো মেরে তো তার কান ফাটিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থাগুলো তো বিগত দিনে হয়েছিল। তো সুতরাং আপনাকে একটা জিনিস আমরা একটা জায়গায় একমত হতে পারি, বা একটা জিনিস আমাদের চোখে দিবালোকের মতো সত্য, বিগত সময়ে মূলত ত্রুটি বিচ্যুতিগুলো ধরে সংশোধনের যে রাস্তাগুলো এইটাকে তারা ফলো করে নাই, বরং তাদের যে কাজগুলো ছিল ওই কাজগুলোকে উৎসাহিত করার জন্য একটা স্তাবক শ্রেণী সব জায়গায় সৃষ্টি করতে চেয়েছিল। তারা একেবারে সিদ্ধান্ত নিয়েই এগুলো করেছে এবং এখান থেকে তাদের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য এ টু জেড প্ল্যান ওয়াইজ সমস্ত কিছু করা হয়েছে, সমস্ত সেক্টরগুলোকে একত্রিত করে। আপনি পুলিশ বাহিনী থেকে শুরু করে যতগুলো বাহিনী আছে এদেরকে দলীয়করণ করার জন্য একটা মানে যার খেসারত আমরা এখন দিতেছি। আপনি কি জানেন যে বর্তমান সেনাপ্রধানের আগে যে শফিউদ্দিন নামের এক সেনাপ্রধান ছিলেন, উনি তো টিভিতে দাঁড়িয়ে শেখ হাসিনার সেনাবাহিনীর সদস্যদেরকে যে 2 বেলা ভাত খাওয়ানোর যে প্রস্তাব, এটার জন্য সে উৎসাহী হয়ে উৎফুল্ল হয়ে সে কিন্তু কান্না করছে, বলছে যে এটা একমাত্র বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর কন্যার দ্বারাই সম্ভব। অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী না, শুধু পৃথিবীর সমস্ত সেনাবাহিনীর বডি স্ট্রাকচারকে ঠিক রাখার জন্য আমরা যতদূর জানি যে এদের খাওয়ার ব্যাপারে একটা ম্যানুয়াল করে দেওয়া হয়েছে, এই ম্যানুয়ালের মধ্যে থেকে তাদের বডিগুলোকে করবে। সেখানে বেশি ভেতো বাঙালির খেতাব দিয়ে কিন্তু এটাও করা হয়েছে এবং এটার জন্য তাকে এমন স্তাবকগিরি করছে যার ফলশ্রুতিতে তাকে সেনাপ্রধান বানাইছে। এবং সেনাপ্রধান বানাই শুধু ক্ষান্ত হয় নাই, গতবারে যে ভোট হয়েছে যেন মামি টামি নির্বাচন, সেই নির্বাচনে তার বোনকে এমপি করে নিয়ে আসা হয়েছে। তো এগুলা তো হলো যে যত চামচামি করছে, যে যত স্তাবকগিরি করছে, বা যে যত রকমের তেল মর্দন করতে পারছে তাদেরকে ওইভাবে তারা ওই মানে জিতিয়ে দিচ্ছে। ভবিষ্যতেও কি আমরা এই একই বাস্তবতার মধ্যে যেতে হবে? ভবিষ্যতে ওখান থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু আমাদের আন্দোলনটা হয়েছিল 5ই আগস্ট 2024-এর যে আন্দোলন, যে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের বিদায় করেছে, সেইটা থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু মূলত আমরা যাত্রা শুরু করেছি। জামিল ভাই, আমরা তো খেসারত দিচ্ছি, ভবিষ্যতেও তো এই হেজিমনি বা এই ধারা থেকে যদি আমরা বেরোতে না পারি, আমরা কিন্তু হেজিমনি ভাঙতে পারিনি যেভাবেই বলেন, আমরা এই একই বাস্তবতার মধ্য দিয়েই যাচ্ছি, হয়তো কিছুটা আড়ালে আবডালে হচ্ছে। তো কেন আমরা ভাঙতে পারলাম না কেন? আমি নিজেও টিআইবির অ্যাডভোকেসি পরিচালক হিসেবে কাজ করেছিলাম, এই বিভাগের দায়িত্বে ছিলাম আমি, প্রফেসর মুজাফফর আহমেদ স্যার যখন চেয়ারম্যান। টিআইবি যেই রিপোর্টগুলো করে, জনমত জরিপ, নিউজ পেপারের যে আমাদের নিউজগুলোকে কম্পাইল করে, প্লাস অলসো বিভিন্ন ধরনের সার্ভে মেথড থেকে, এগুলোকে অপোজ করতে হলে যেই দুর্নীতির কথাগুলি টিআইবি বলে সেগুলিকে অপোজ করতে গেলে ওরকম ভাবেই বলতে হয় যে না, আপনি যেই জনমত জরিপটি করেছেন তথ্যপত্র দিয়ে, হঠাৎ করে বলা যায় না যেটা এখানে নিউজে আছে যে কথাগুলো সত্য নয়, পুলিশ বিভাগের দুর্নীতি বা অন্য জায়গায়। তো এটা ঢালাওভাবে বলে দেওয়া হতো। আর প্রতিষ্ঠানগুলোকে তো ধরেন বিভিন্ন সময় ধ্বংস করা হয়েছে, যারা আনস্কিল লোকজন তাদেরকে দেখা গেছে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়েছিল, যারা একেবারে কোনো ট্র্যাক রেকর্ড অতীতে ছিল না, এমন লোকজনও ডাইরেক্টর জেনারেল, চেয়ারম্যান, কমিশনের, তারপরে ধরেন বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি তারা কিন্তু অতীতে এই ধরনের কাজ করেন নাই। আচ্ছা, গেল এটা। আর থার্ড যেটা আপনি বললেন সেটা হচ্ছে যে এই কথাগুলো যদিও ভাই বলেছেন এই চেঞ্জের জন্যই 5ই আগস্ট বা জুলাই যেটা অভ্যুত্থান হয়েছে, কিন্তু আমরা যদি কোনো ধরনের বেঞ্চমার্ক তৈরি না করি, যে ধরেন কথার কথা যে আপনি যে কথাগুলো আসছে যে একই ব্যক্তি 2 বার প্রধানমন্ত্রী বেশি হতে পারবে না, তারপরে ধরা যাক কি কি কাজগুলি করলে মানুষ স্বৈরাচারী হবে না, এই জায়গাগুলো যদি ঠিক করা না হয়, পাওয়ার হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষের হাতে যখন দেওয়া হয়, যেটা আপনার তখন হচ্ছে সে যে আচরণটা করে ওইটা থেকে আপনি বুঝবেন সে স্বৈরাচারী কিনা। আসলে একই ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী বা 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, কিন্তু মানে খারাপ চিন্তার মানুষের জন্য তো একবারই যথেষ্ট। এটি বেসিক্যালি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে যেখানে নির্বাচন গণতন্ত্রগুলো ভালোভাবে ফাংশন করে সেগুলির কিছু প্র্যাকটিস নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় হচ্ছে যেমন ধরেন আপনি যেই শব্দটা উনি ব্যবহার করলেন, রাতের ভোট বা ডামি, এরকম এগুলো মানুষের ভিতরে এমনভাবে ভীতি তৈরি করেছে,
ইলেকশন কমিশনের প্রতি আস্থার জায়গাটি এখন পর্যন্ত আসেনি। হয়তো তারা এইবার কাজটি করলে বোঝা যাবে কতটুকু তারা পারছেন। আর এক ধরনের প্রতিটা ভোটার যারা এলিজিবল ভোটার, তারাও কিন্তু গত এই 15-16 বছর কোনো ভোট দিতে পারেনি, যে কারণে তাদের মধ্যে যে সংখ্যাটা, এটি একমাত্র দূর হবে যখন সে এইবার স্মুথলি ভোট দিতে পারবে, গণমাধ্যমগুলো ভোটের পক্ষে কাজ করবে। বা আমরা দেখেছি জুলাই আন্দোলনের সময় কিন্তু গণমাধ্যমগুলো ঠিকমতো ফাংশন করেনি। আপনি নিজেও এই মাধ্যমের মানুষ, আপনি জানেন যে অনেকেই কিন্তু ওই ফ্যাসিবাদের পক্ষেই কথা বলেছে, মানে সংখ্যায় বেড়েছে, সংখ্যায় তারা বেড়েছে, জাস্ট প্রচার মাধ্যম হিসেবে এক্স্যাক্টলি ব্যবহৃত তাই। হয়েছে। এবং এই জন্য প্রতিটা মাধ্যম, গণমাধ্যম ধরেন, ইলেকশন কমিশন ধরেন, বা যারা নির্বাচনটি কন্ডাক্ট করবে, স্থানীয় সরকার, প্রত্যেকেরই এক ধরনের পারফরমেন্স ক্রাইসিস, ইমেজ ক্রাইসিসে ভুগছে তারা। যদিও দেখছি আমরা পুলিশ নিয়ে কথা হচ্ছে, পুলিশের শুধু ড্রেস চেঞ্জ করা হয়েছে, কালার, তাদের মনের যে চেঞ্জ সেটা আসছে কিনা, তাদের যেই মাইন্ডসেট ছিল এত 16 বছর মানুষকে নির্যাতন বা যেই চিত্রগুলো আমরা দেখলাম, শুধু ড্রেস চেঞ্জ করলে কিন্তু সেটা হবে না। এই জন্য আমরা প্রত্যেকে রেজাল্ট দেখার অপেক্ষায় আছি যে সামনে যে নির্বাচন তারা করতে যাচ্ছে সেখানে। সামনে নির্বাচনের পরের দিন থেকে কি বাস্তবতা চেঞ্জ হয়ে যাবে? মোটেই না। ওই যেটা আমি বলেছি সাইদ ভাই, যে প্রাতিষ্ঠানিক স্ট্রাকচারগুলোকে যদি আমি প্রথমে ঠিক না করি, আমরা সবসময় বলি এটা করতে হবে, এটা করা উচিত, কিন্তু আমরা কখনো করেছি এটা বলতে পারছি? ওয়েল, এটা যেই যারা গভর্নেন্স সিস্টেমে থাকে পাওয়ারে, এটা আপনি যেটা বলেছেন যে একবার পাওয়ার পেলে যথেষ্ট, আবার একবার পাওয়ার পেলে ভালো কাজের উদাহরণ যেমন বাইরে আছে, সৃষ্টি করা বাংলাদেশেও যায়। আছে। এক্স্যাক্টলি। সো যিনি রাষ্ট্র ক্ষমতা শাসন করেন তার হাতে যদি এই প্রাতিষ্ঠানিক জায়গাগুলো পরিষ্কার থাকে, যেমন উনি বলেছেন যে একজন সেনাবাহিনী কর্মকর্তা তার বোনকে এমপি বানিয়েছে, যেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, উনি এটা করতে পারেন না। ইভেন আমি যেটা জানি যে এই কিছু কিছু পজিশন আছে যারা গণমাধ্যমে ওপেন এভাবে কথা বলতে পারেন না। আপনি জানেন বিচার বিভাগ, সেনাবাহিনী বা অনেক ক্ষেত্রে এগুলো কিন্তু নির্ধারিত থাকে, কিন্তু এগুলো বাংলাদেশে এই ধরনের কোডগুলো মেনটেন করা আমরা হয়, স্লোগান দিতেও একেবারে দেখেছি। স্লোগান দিতেও দেখেছি আমরা। এটি সম্ভব এই জায়গাতেই কাজ করতে হবে যে এই ডুজ অ্যান্ড ডোন্টস গুলো প্রতিটা পেশাজীবীরা ফলো করছে কিনা। তাদের কিন্তু সার্ভিস রুলে বলা আছে সাইদ ভাই এগুলো, কিন্তু তারা এগুলো মানছে না। জি জামিল ভাই, আরেকটি সংবাদের শিরোনামে আমরা দেখছি চাঁদা না পেয়ে হাত পা বেঁধে নদীতে নিক্ষেপ, 2014 সালের খবর। চাঁদাবাজ মানে আমাদের রাজনীতির সবচেয়ে কালো যে জায়গাটি, সেটি হচ্ছে কালো অর্থের রাজনীতি, এবং এই কালো অর্থ রাজনীতিতে ঢুকেই রাজনীতিকে কলুষিত করেছে, এবং যার কারণে রক্তাক্ত জুলাই। চাঁদাবাজের রাজনীতি বন্ধ হয়েছে? চাঁদাবাজি যে করে উনি নিজেও জানেন বা আশেপাশের লোকজনও জানে, এগুলো আজকাল ডিজিটাল মিডিয়ার কারণে এত বেশি তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছায়, কিন্তু যিনি বা যারা গ্রুপটা করেন তারা কিন্তু এটা স্বীকার করেন না বলে যারা তার ভোটার তারা কিন্তু ভোট পর্যন্ত ওয়েট করে, যে যেহেতু উনি আমাদের কথা শুনছেন না, উনি এখনো চাঁদাবাজি করে যাচ্ছেন, বা এই চাঁদাবাজি কিন্তু এখনো বন্ধ হয়নি। আমরা সারা দেশের গণমাধ্যমগুলোতে দেখি একে অপরকে ব্লেম করে, কেউ বিভিন্ন অ্যামাউন্ট দিয়ে তাকে বলে যে এত কোটি, তারপরে এত তারপর ইভেন আমার কাছে মনে হয় এটা যে চাঁদাবাজি বা অবৈধ অর্থ যে রাজনীতিতে লেনদেন, এটি যখন গণমাধ্যমে উঠে আসে, মিডিয়াও কিন্তু আরেক স্টেপ যে একটু ইনভেস্টিগেটিভ রিপোর্ট করতে পারে। যেমন সম্প্রতি শহীদ হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে 127 কোটি টাকা ওই ছেলের একটি ব্যাংকের কথা বলা হচ্ছে, সেখানে লেনদেন হয়েছে। যদি তাই হয়, ব্যাংকের ইনফরমেশন কিন্তু খুব কঠিন না, আপনি ইজিলি বের করতে পারেন, অনলাইন যুগ। এক্স্যাক্টলি। কাজী এই কথাটা কতটা সত্য এটা যদি সামনে না আসে, যাদেরকে ঘিরে আপনি এই কথাটা বলা হচ্ছে যে ওই ব্যক্তিরা তাকে ফাইন্যান্স করেছে, এই ধোয়াটে জায়গাটা কিন্তু থেকে যায়। রাষ্ট্র চাইলে সবই তো পারে। অবশ্যই পারে। রাষ্ট্র তো এর চাইতেও ছোট মাইক্রো ইস্যুজও জনগণের সামনে এনেছে অতীতে, আমরা দেখেছি কে কোথায় যাচ্ছে, কার বাসায় মিটিং হচ্ছে, তারপরে কোনখানে কে জোট বাঁধলো, কি ধরনের সমস্ত কিছুই জনগণ জেনে যেত, আমরা গত বছরগুলো দেখেছি। কিন্তু এখানে যদি এত বড় একটা ঘটনা ঘটে থাকে যেখানে বাংলাদেশের পলিটিক্যাল লোকজনদের নাম আসতেছে যারা ফাইন্যান্স করেছে, আমরা এগুলো দেখতে পাচ্ছি, তো সেটি ভুল প্রমাণিত করার জন্য যে ব্যক্তিদের নাম আসছে তাদেরই উচিত হচ্ছে ব্যাংকের তথ্যগুলি মানুষের সামনে দেখানো। রাজনীতিতে চাঁদাবাজি এটি বন্ধ হয়েছে? আগে যেটি ছিল যে এককভাবে একটি ফ্যাসিবাদী দল এগুলো নিয়ন্ত্রণ করতো, এখন 3টি দল একে অপরকে ব্লেম করছে, আমরা দেখতে পাচ্ছি মূলত। কিন্তু চাঁদা চলছে, কিন্তু চাঁদাবাজি হচ্ছে। চাঁদাবাজির স্কেলটি কত, এটা হচ্ছে কি একজন আরেকজনকে যখন বলে তখন মানুষ জানতে পারে, কিন্তু এটা একটা ভার্সন তো মিডিয়াতে চলে আসে যে এই ব্যক্তি এই অঞ্চলটা কন্ট্রোল করছে, উনি ওটাকে কিন্তু রিফিউজ করেন। কিন্তু সাধারণ জনগণের যদি আপনি ওপিনিয়ন পোল করেন, তারা কিন্তু সঠিক তথ্যটি বলবে। সে কিন্তু একেবারে যেই ব্যক্তি কাজটি করেন তার সমস্ত ডেটা তথ্য তার কাছে থাকে। রাজনীতিতে কালো টাকার ব্যবহার কেন, আসলে প্রয়োজন কেন, আসলে কি অপরিহার্য?
আমার কাছে মনে হয় যে আপনি সাইদ ভাই দেখবেন যে আমেরিকার রাজনীতিতে একটা উদাহরণ দেই, তারা ওপেনলি ফান্ড রেজিং বলতে একটা কালচার আছে, ক্রাউড ফান্ডিং ওপেন তারা করে, ডেমোক্র্যাটরা বা ওপেন যে আমার দলে তোমরা কে কন্ট্রিবিউট করতে চাও। সম্প্রতি দেখলাম যে এনসিপির একজন নেতাও বলেছেন যে নির্বাচন করতে গেলে তো আমার টাকা লাগবে, ওপেনলি সে বলেছে। তা আমার কাছে মনে হয় যে পলিটিক্যাল পার্টিগুলোর একটা এখন সময় এসেছে, তারাও ওপেনলি বলুক যে আমাদেরও রাজনীতি করার জন্য কন্ট্রিবিউশন, ফান্ডিং বা বিভিন্ন সময় মানুষ ডোনেট করে যেটা, সেগুলো দরকার। সেটি না বলে আপনি যখন একটা ব্যক্তিকে প্রেশারাইজ করে টাকা নিচ্ছেন, সেটি সে এমন একটা টাইমে আপনার সম্পর্কে বলছে যখন আপনার পলিটিক্যাল ক্যারিয়ারও কিন্তু নষ্ট হয়ে যায়। এই জন্য এই জিনিসটা রাজনীতিবিদরা, যেহেতু পরিবর্তিত বাংলাদেশ বলছি আমরা, এই পরিবর্তিত বাংলাদেশে এই অর্থ উত্তোলন, চাঁদাবাজি, ফান্ড কালেকশন, এগুলিরও কিছু ইনোভেশন তাদের জানা দরকার আমার মনে হয়। মঞ্জু ভাই, একই বিষয়ে এক প্রকার ভয়ে মুখ খুলতে পারিনি, কেউ কথা বলিনি এগুলো নিয়ে। রাজনীতিতে কালো টাকার ব্যবহার কিন্তু বাংলাদেশের রাজনীতিকে একেবারে ধ্বংসের দোরগোড়ায় নিয়ে পৌঁছে দিয়েছে। এই চাঁদাবাজি বন্ধ হবে? বন্ধ তো হয়নি এখনো মঞ্জু ভাই। রাজনীতিতে কালো টাকার ব্যবহার কতটুকু বন্ধ হবে, কতটুকু, এই ক্ষেত্রে কিন্তু একজন বাংলাদেশের একজন মানে নাগরিক হিসাবে কিন্তু আমারও একটা দায়িত্ব আছে, দায়িত্ব আছে। আপনি গ্রামে যান কিনা জানি না, আমি শহরের কালচারের সাথে খুব একটা কথা বলবো না, আমি গ্রামের কালচারের কথা বলবো। আমি যখন খুব ছোট্ট ছিলাম, আমি যখন স্কুলে পড়তাম, প্রাইমারিতে, তারপর হাই স্কুলে, এরপরে কলেজ, এরপর আমার ইউনিভার্সিটি লাইফ, আমি স্টেপ স্টেপ এই কথাগুলো বলতে পারবো। ছোট সময় দেখতাম নির্বাচন যখন করতো, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার, আপনাদের গ্রামে জন্ম হয়েছে কিনা জানি না, ওইখানে মানুষ ভোট দিত কেমনে করে, বলতো অমুক ভাই আসছিল, আমাদের বিড়ি খাওয়া গেছে, বিড়ির প্যাকেট যে দিয়েছে আমরা তাকে ভোট দিয়েছি। আমি একটা ফ্র্যাঙ্কলি কথা বলতেছি, গ্রামের যারা প্রতাপশালী মাতাব্বর শ্রেণীর মানুষ বা একটা সমাজের যিনি প্রতাপশালী মানুষ, তার বাড়ি থেকে এরকম এক বস্তা বিড়ি দেওয়া যেত, উনি সবাইকে ডেকে বিড়ি দিয়ে দিতেন আর বলতো অমুককে ভোট দেবো, অমুকে বিড়ি দিয়ে গেছে। এই যে কালচার, এইটা মনে করেন আজ থেকে 30 বছর বা 35 বছর বা 40 বছর আগে। এরপরে আসেন 20 বছর আগে, তখন বললো কি যে না, এই বিড়ি না, বিড়ির পরে সিগারেট দিতে হবে, আর চা স্টলে বসে চা খাওয়াতে হবে, সিঙ্গারা খাওয়াতে হবে, এই কালচার। এরপরে আগামী গত 10-15 বছর আগে দেখতে পারলাম যে না, ভোট দিতে হবে একদম নগদের হিসাব হতো, লুঙ্গি গামছার থেকে শুরু করে নগদ টাকা, বলতেছে ভাই ওরা টাকা দিতে হবে, 500 টাকা টাকা দিয়ে গেছে। অর্থাৎ জিনিসগুলো আপনি দেখেন কালচার। আপনি যদি একটা আসনে, আমি কিন্তু দায়ী নিতেছি অ্যাজ একজন সাধারণ ভোটার হিসেবে, একটা আসনে যদি 2 লক্ষ ভোটার থাকে, আপনি ভোটটা যখন কেনাবেচার যখন যাত্রা চলে যায়, আপনি 500 টাকা করে ধরেন যে একটা ভোট 500 টাকা কেনা হয়েছে, তাহলে 2 লক্ষ ভোটকে যদি আপনি 500 টাকা কিনতে যান, আপনি কারো নির্বাচন কমিশন থেকে একটা বলা হয় যে এই ফ্রেমের মধ্যে থেকে আপনাকে নির্বাচনী খরচটাকে মেটাতে হবে। তাহলে আপনি বলেন যদি 500 বা 1000 টাকা আপনি ভোট যদি কিনতে যান, এটা হলো ভোট কেনার ব্যাপারে। এরপরেও তো ভোটের কিছু খরচ কিন্তু থাকে, 15-20 দিন যে নির্বাচনী প্রচার চলে, ওখানে কিন্তু পার ডে একটা খরচ আছে, অফিস খরচ থেকে শুরু করে চা নাস্তা থেকে শুরু করে। আপনি দেখবেন টাকাগুলো কিন্তু এমনি ঢুকে যাচ্ছে, ওখানে কিন্তু আর সাদা টাকা নেই তখন, কারণ ওই টাকা আপনি বলতে পারবেন না, আপনি যে এই টাকাটা খরচ করতেছেন, আপনি বলতে, ওটা অপ্রদর্শিত টাকা। আপনি প্রদর্শিত টাকা কোনটা, সরকার একটা সিলিং দিছে যে 15 লাখ বা 20 লক্ষ টাকা আপনি খরচ করতে পারবেন, এর বাইরে 1 টাকা খরচ করছেন আপনার বলতে পারছেন না। তাহলে 2 জায়গায় আপনাকে যেতে হবে, এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, নির্বাচন কমিশনকে এই জায়গায় আসতে হবে। এবং নির্বাচনের যে প্রচারটা এখন যেমন এবার কিন্তু শুরু হয়েছে, এটা ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার যে কালচার, এটা কিন্তু শুরু হয়েছে। প্রত্যেক দলের থেকে টিম যাচ্ছে ওখানে, তার কাছে যাচ্ছে তাকে উদ্বুদ্ধ করার জন্য। কেউ এক ধরনের, এখানে কালো টাকা যেমন আছে, কালো মুভমেন্টও আছে। যেমন আমরা একটা দেখতেছি, একটা দল কিন্তু নির্দিষ্ট একটা কাগজ নিয়ে যে বলতেছে যে এই জায়গায় যদি আপনি ভোট দেন, ইনশাল্লাহ মরণের পরে আপনি একটা জান্নাত পেয়ে যাবেন। এটাও কিন্তু না, আপনি এই ব্যাপারটা আমাকে বলতে পারেন স্যার পলিটিক্যাল কথা, কিন্তু এটাও কিন্তু একটা কালো ব্যবহার। আপনি কোন জায়গায় নিয়ে ঠেকাচ্ছেন ভোটটাকে? এই ভোটটাকে যদি স্বচ্ছতার সাথে নিয়ে আমি যে ব্যক্তি বা উনি যদি ব্যক্তি, দুইজন ব্যক্তির যোগ্যতাকে যদি জনগণের সামনে সঠিকভাবে উপস্থাপন করা যায়, জনগণ সঠিকভাবে চিন্তা করে যদি যোগ্য প্রার্থীকে ভোট দেয়। কিন্তু রাজনীতিতে কালো অর্থ, হ্যাঁ রাজনীতিতে তো কালো অর্থ, রাজনীতিতে যারা রাজনীতিবিদ যারা ভোটের, হ্যাঁ ভোটে, কিন্তু ভোট ছাড়াও তো আমরা চাঁদাবাজি দেখি। নমিনেশন পাওয়ার নমিনেশন ওইখান থেকে তো শুরু হলো। এখানে ভোটের রাজনীতি যেটা হলো, এই যে নমিনেশন পাওয়ার ক্ষেত্রে আপনি প্রত্যেক সময় কোনো না কোনোভাবে কথা হয়েছে। বিগত সময় আপনি দেখছেন যে ডামির যে নির্বাচনটা হয়েছিল, ওই সময় কিন্তু আপনারা দেখছেন যোগ্য অনেক প্রার্থীরা জানেন টাকালার ধনিক শ্রেণী 200 বলা ছিল, 270 জন ব্যবসায়ীকে মনোনয়ন দেওয়া হয়েছে। তো এইরকম রাজনীতি বাদ দিয়ে যখন ব্যবসায়ীদেরকে প্রাধান্য দেওয়া হবে, তখন তো সব জায়গায় এরকম হবেই। তা আমরা আশা করতেছি পরিবর্তিত পরিস্থিতিতে, বিশেষ করে এইবারের যে নির্বাচন, এই নির্বাচনে যতগুলো দল অংশগ্রহণ করতেছে, আশা করি প্রকৃতপক্ষেই
এদিক সেদিক কিছু থাকতেই পারে, সব শ্রেণীকে তো অ্যাকোমোডেট করতে হয়। ব্যবসায়িক শ্রেণী আছে, রাজনীতি মানে আপনি কি বলবো, বুদ্ধিজীবী শ্রেণী আছে, শিক্ষক শ্রেণী আছে, বা প্রকৌশলী শ্রেণী যারা আছে, বিভিন্ন পেশাজীবীদেরকে বিভিন্ন জায়গায় অ্যাকোমোডেট করার পরে প্রকৃতপক্ষে আশা করতেছি এই বছর নিদানপক্ষে 70% কিন্তু রাজনীতিবিদরা এই রাজনীতির মাঠে কিন্তু আছে এখন পর্যন্ত মনোনয়নে যা দেখা যাচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে যে সরকার, রাজনৈতিক সরকারটি গঠিত হবে, সেই সরকার চাঁদাবাজি মুক্ত রাজনীতি প্রতিষ্ঠা করবে, এটা তো তাদের প্রতিশ্রুতি আছে, চেষ্টা করবো, আমরা আশা করতেছি। এবং দলগতভাবে যেমন আশা করি, আগামীতে সরকার যারা আসবে এই কমিটমেন্ট নিয়ে যেহেতু আসবে, সরকারও আশা করবো যে সেই জায়গা থেকে তারা তাদের দায়িত্ব জামিল ভাই, আপনি এই জায়গাতে একটু সাপ্লিমেন্ট করতে চাই, সেটা হচ্ছে এই চাঁদাবাজির প্রশ্নে স্পেসিফিক হচ্ছে আমরা এখন অ্যাক্টিভ 3টা রাজনৈতিক দল মাঠে দেখতে পাচ্ছি। এদের মধ্যে একটি দল ফলো করে বলছে যে আমরা আমাদের সরকার ক্ষমতায় আসলে চাঁদাবাজি আমরা করব না, এবং এই স্টেটমেন্টটি অন্যদেরও বলা উচিত। তারা এটি প্রভোগ করছে, আমি দেখলাম গতকালকে, যে অন্যরাও এটি বলতে পারে যে আমরা চাঁদাবাজি করব না, এই ধরনের স্টেটমেন্ট দিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে যখন প্রার্থিতা ঘোষণা করা হয়, এগুলো এত হাইড এন্ড সিক করে হয় যে চাঁদাটা কে কাকে কোথায় যেয়ে দিয়ে আসছে, আদৌ দিল কিনা তাও জানা যায় না, পরিমাণটি কয়েক গুণ বেড়ে যায়। হয়তো যদি কেউ 1 কোটি দিয়ে থাকে, সেটা ছড়ায় 100 কোটি। তো এরকম বাংলাদেশে হচ্ছে। এই জন্য সাধারণ মানুষ কিন্তু এখনো ডার্কনেসের মধ্যে, সাইড ভাই, তারা ভাবছে যে চাঁদাবাজি হচ্ছে। তারা গণমাধ্যমের বা বিভিন্ন ডিজিটাল মিডিয়ার খবরগুলি তো বারবারই আসছে যে অমুক এত টাকা দিয়ে মনোনয়ন কিনেছেন, অমুক এলাকায় এত টাকা খরচ করেছেন, অমুক ঈদের সময় এত টাকা ক্যাশ বিতরণ করেছেন। তাহলে করে নির্বাচন কমিশনের যে গাইডলাইন, সেগুলো কিন্তু এখনই ভায়োলেট হচ্ছে। আর ভাই যেটা বললেন যে আপনি চাঁদাবাজি ছাড়াও অন্য যে খারাপ ব্যবহার, আমি এটাকে একটু অন্যভাবে দেখতে চাই। যদি কোনো রাজনৈতিক দল ওই এগেইন টিআইবির মতো ভুল তথ্য বা ইনফরমেশন মানুষকে দেয়, অন্য দলগুলির উচিত হবে সঠিক তথ্য দিয়ে মানুষকে অ্যাট্রাক্ট করা, যে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে এইভাবে আসতে বলছি আমার দলে। কিন্তু আমি যদি সেটা বাংলাদেশে কি দেখি, আমরা দেখি যে মানুষকে ঘায়েল করার জন্য বিভিন্নভাবে। কিন্তু জামিল ভাই, আমরা আলোচনা করছিলাম রাজনীতিতে চাঁদাবাজি, ভোটে না। রাজনীতিতে এক্স্যাক্টলি। তো সেই রাজনীতিতে আসার আগে কিন্তু চাঁদাবাজরা সবসময় ক্ষমতার বলয়ের মধ্যে বেড়ে ওঠে। জি, এই নির্বাচনের পরে যারা সরকার গঠন করবেন, তারা নিশ্চয়ই ক্ষমতাসীন পার্টি থাকবেন নিশ্চয়ই, এবং সারা দেশে যে চাঁদাবাজির যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক ক্ষমতার যদি ব্লেজিংস না পায়, সেই নেটওয়ার্ক কিন্তু ভেঙে পড়বে। তার মানে দায়িত্ব দুটোই কিন্তু ক্ষমতাসীন রাজনৈতিক দলটির উপরে গিয়েই বর্তাবে। সেটি যদি সুনাম কুড়াতে পারে, তারা সুনাম পাবে, আর যদি ধারাবাহিকতা হয় তাহলে দুর্নামের নিচে আবার যাবে। এবং আমি রিসেন্টলি সম্প্রতি একটা কোস্টাল জেলায় গিয়েছিলাম, যে দেখলাম সেখানে আপনার একটা স্পিড বোট দিয়ে নদী পারাপার হয়। তো স্পিড বোর্ডের ভাড়া হচ্ছে যেটা, তার চেয়ে অতিরিক্ত তারা 50-100 টাকা নিচ্ছে। কারণ কি, তারা পার্টিকুলারলি একটা রাজনৈতিক দলের নাম বলল অমুক দলের এই নেতাকে ডেইলি 100-র মতো স্পিড বোট চলে, সেগুলির প্রতিটার প্রতি এত টাকা দিতে হচ্ছে আমাকে, একদম অন দ্য রেকর্ড। আমাদের সাথে সাংবাদিকরাও ছিল। তখন উনি বললেন যে এটাকে আপনারা জেলা প্রশাসনকে জানিয়েছেন? বলে ওনারা জেলা প্রশাসনের সাপোর্ট নিয়ে এটা করছেন। তার মানে দেখা যাচ্ছে ক্ষমতার মধ্যেই অলরেডি এই ধরনের ম্যানিফেস্টেশনগুলো সমাজে আছে। এগুলো গ্রাম অঞ্চলে এত বেশি যে গ্রামের সাধারণ লোক কিন্তু 50 টাকা 100 টাকা বেশি দিলেও সে মুখ খুলছে না। কিন্তু সে বিরক্ত কিন্তু মনে ভয় আছে। হ্যাঁ, সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত যদি প্রতিটা ব্যক্তির কাছ থেকে 100 টাকা বেশি নেওয়া হয়, আপনি পরিমাণটা দেখেন। তো এই জন্য ছোট ছোট ঘটনাগুলি আসলে আলটিমেটলি চাঁদাবাজি হিসেবে আসছে। এবং এইটা কিন্তু ওই ব্যক্তি পরবর্তীকালে দেখা যাবে সে ওয়ার্ড কমিশনার ইলেকশন করবে, রাজনীতিতেই কিন্তু সেই চাঁদাবাজিটার প্রভাব রয়ে যেতে পারে। যদি আপনি ধরা যাক, যদি জেলা প্রশাসন ওই জায়গার স্পিড বোটের ভাড়া বেঁধে না দেয়, যে না এখানে 300 টাকা বেশি, প্রশাসনকেও স্বচ্ছ হতে হবে। রাইট, প্রশাসনকেও এই ধরনের ক্ষমতার কাছে মাথা নত করা যাবে না, তাহলেই আপনার চাঁদাবাজি বন্ধ হবে। জি মঞ্জু ভাই, আর একটি বিষয় আপনার কাছ থেকে একটু আলোচনা শুনতে চাই। 2017 সালের খবর, ইয়াবা ব্যবসা ঠেকাবেন বদি। কক্সবাজারের আলোচিত এই ইয়াবা সম্রাট হিসেবে বহুবার শিরোনাম হয়েছে, তিনি ইয়াবা ঠেকাবার ঘোষণা দিয়েছিলেন। ঠেকেনি কেন, এখনো ঠেকছে না কেন? এই বদিকে বলা হলো ইয়াবার সম্রাট, জনক বলা হতো আর কি। বাংলাদেশে প্রথম যখন টেকনাফ সীমান্ত দিয়ে, উখিয়া সীমান্ত দিয়ে যখন বাংলাদেশে প্রথম বার্মা থেকে যেটা মিয়ানমার থেকে যেটা মাদকটা যখন ঢুকলো, এই ইয়াবার চালানটা, এটা প্রথম মানে উদ্যোগটা নিয়েছিলেন তার মাধ্যমে। এখন একটা পর্যায়ে এসে দেখেন 2014 সালে সরকার নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য এবং এই বদিকে প্রতিষ্ঠিত করার জন্য বা বদিকে সেভ করার জন্য, যখন এই ইয়াবার প্রত্যেকটা রিপোর্ট যখন আসলো যে সাথে জড়িত,
তখন তাকে সেভ করার জন্য এটা কিন্তু সরকার প্রধান থেকে কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে আসছিলেন যে না এই আবার যে চোরাচালান যে প্রতিরোধ, যেটা প্রতিরোধ কমিটির চেয়ারম্যান বদিকে বানাই দেওয়া হয়েছিল। মানে চোরকে দিয়ে চোর হ্যাঁ, বানানোর- যে একমাত্র তার মানে কি সরকারও জানতো, সমস্ত সংস্থাগুলো জানতো যে এই হলো এটার জনক বা এই হলো এটার মূল হোতা। তো একে নিয়ে যখন সরকার উচ্চ পর্যায়ে রিপোর্ট করা হলো, এমপি হিসাবে বা এই মাদকের সাথে যারা জড়িত, এখানে যে কথাটা বললেন যে কালো টাকা, এখানে প্রচুর টাকার লেনদেন বা প্রচুর টাকার ইনকামের একটা সোর্স, যেটা আর কি দেশের সমাজ ব্যবস্থা ভেঙে যে এই যে কাজটা যখন শুরু হয়েছিল, তখন এই বদিকেই বানানো হয়েছিল চেয়ারম্যান, তার নেতৃত্বেই কিন্তু টিম গঠন করা হয়েছিল যে মাদক প্রতিরোধ করতে হবে, ইয়াবা প্রতিরোধ করতে হবে। এই মাদক সম্রাটকেই মাদক নিয়ন্ত্রণের দায়িত্ব তখন দেওয়া হয়েছিল। তা এইটা বলতে যেটা আমি যেটা বোঝাই যে বদিকে দিয়ে যেমন ইয়াবা বা মাদক প্রতিরোধ করার জন্য চেষ্টা করা হয়েছিল, তদ্রূপ সব জায়গাতেই মনে রাখবেন এইরকম হাজারো হাজারো বদি যারা বিভিন্ন জায়গায় বসেছে, তাদেরকে দিয়ে ওই কাজগুলো করানোর জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে। কিন্তু এই বদিরা তো এখন আর উন্মুক্ত নেই, বা কিছু পালিয়ে গেছে, কিছু জেলখানায় আছে। সব কি বদি, সব বদির কি গেছে? আপনি কি মনে এই বদির মনে করেন যে শাখা প্রশাখা আছে না? তার মানে কি সব দলেই বদিরা আছে? সব দলে আছে কিনা জানি না, কিন্তু এই বদির প্রচুর হাত আছে, হ্যান্ডস আছে। আপনি এক বদি তার পালিয়ে মানে গেছেন, আমরা এক বদি আমরা সেটা সরাতে পারি। আপনার সরাতে পারেনি সেটা জানি না যে 100% হয়েছে কিনা, তবে সরানোর যদি উদ্যোগ নেওয়া হয় খুব সহজে পারা যাবে বলে মনে হয় না, কারণ এটা এমন রুট লেভেলে গেছে। আপনারা যাতে গণমাধ্যমে যারা কাজ করেন, আপনারা নিশ্চয়ই দেখবেন, পত্রিকাতে দেখেছেন, তখনকার সময়ের ওয়ার্ড, ইউনিয়ন, থানা, উপজেলা, পৌর পর্যন্ত যে কমিটিগুলো হতো আওয়ামী বা ওই সময় শাসক গোষ্ঠীর, তারা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে কমিটিগুলো নিত। কিসের জন্য? ওই যে পদবিগুলো, দলীয় পদবিগুলো ব্যবহার করতে হলে চোরাচালান রুটের সাথে যারা জড়িত ছিল, সেখানে সীমান্তরক্ষী থেকে শুরু করে কিংবা যারা এটা প্রতিরোধের সাথে যারা জড়িত, এদের সাথে একটা লিঙ্ক করে দেওয়া হয়েছিল। ওই পদবি ব্যবহার করে তারা এই কাজগুলো করতো। এই যে এখন আমি ছোট্ট একটা কথা বলি, আপনি যে এইটা হঠাৎ করে উড়িয়ে দিবেন, এখন মনে করেন আমি পাশে থেকে দেখছি যে ভাই এই কাজগুলো করছেন, আমার ভিতরে যদি ভালো হওয়ার স্পিকার যদি থাকে যে আমি ওই কাজটা করবো না, আলহামদুলিল্লাহ চেঞ্জ হবে। আর আমার ভিতরে যদি জাগে ও যদি করতে পারে, আমি কেন করতে পারবো না, বা ও এর মাধ্যমে সমাজে বিত্তবান হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। এখন তো বাংলাদেশে কিন্তু প্রতিষ্ঠিত ছিল মূলত টাকার মানদণ্ড দিয়ে, তো ও তাহলে আমি কেন হব না? মানে এই অবস্থা যখন হবে, এই মানসিকতা রয়ে গেছে, মানুষ এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের চেঞ্জ হতে হবে। মঞ্জু ভাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই যে বাংলাদেশে ফিরলেন অনেক বছর পরে, ওনার এই দেশে ফেরায় রাজনীতিতে কোনো পরিবর্তন, কোনো ইতিবাচক প্রভাব পড়েছে কিনা, বা এর সুফল বাংলাদেশ পাবে কিনা? আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন, বাংলাদেশ কিন্তু প্রকৃতপক্ষে এখন রাজনৈতিকভাবে যেটা অভিভাবকহীন, এটা কিন্তু আপনাকে স্বীকার করতে হবে। বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, সকল শ্রেণী পেশার মানুষের মানে সমর্থনে বাংলাদেশের 18 কোটি মানুষের বেগম খালেদা জিয়া, উনি শারীরিকভাবে আসলে অসুস্থ, হসপিটালে চিকিৎসাধীন আছেন। এই মুহূর্তে দৃশ্যমান কোনো রাজনৈতিক এমন কোনো শক্তি নাই যিনি অভিভাবকের দায়িত্ব পালন করতে পারবেন। অন্য যে সমস্ত দলগুলো আছেন তারাও অনেকে চেষ্টা করতেছেন হয়তোবা, কিন্তু কে কোথায় যেতে পারছেন জানি না। আপনি 31 দফা বলেন, সংক্ষেপ আকারে 13 দফা, সর্বশেষ 7 দফা, সর্বশেষ 7 দফা নিয়ে জনগণের মাধ্যমে যে বিস্তৃতিটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটার প্রকৃতপক্ষে এটার কল্পদোষটা, স্বপ্নদোষটা হলো জনাব তারেক রহমান। উনি বাংলাদেশে আসছেন, আপনি দেখছেন বাংলাদেশের মানুষের ভিতরে যে জাগরণ সৃষ্টি হয়েছেন, নজিরবিহীন একটা জনজাগরণ কিন্তু বাংলাদেশে সৃষ্টি হয়েছে। বাংলাদেশের ইতিহাসে বিগত দিনে হয়েছে কিনা জানি না, আগামী আমার যারা বিগত দিনে তো হয় নাই, আগামীতে এইরকম 50 বছরে এইরকম জাগরণ সৃষ্টি হবে কিনা, তাকে যে কেন্দ্র করে যেটা ঘটছে আজকে, এয়ারপোর্ট থেকে শুরু করে সারা ঢাকা শোনা, সারা দেশ আজকে ওনাকে বরণ করার জন্য যেভাবে উদ্গ্রীব, সেই জন্য আমি বলতেছিলাম যে তারেক রহমান বাংলাদেশের প্রকৃতপক্ষে এখন অভিভাবক। তারেক রহমান অভিভাবক হিসাবে আমরা আশা করতেছি বাংলাদেশের রাজনৈতিক, বাংলাদেশের সামাজিক এবং বাংলাদেশের অর্থনৈতিক একটা বীজ সৃষ্টির জন্য যে উনি যে ডাক্তার দিয়েছেন, এটা ইনশাআল্লাহ আশা করতে সম্ভব। একেবারে জামিল ভাই, 1 মিনিট ছোট্ট করে সংক্ষেপে বলি যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনের যে আগমন, এটি অত্যন্ত প্রাণচাঞ্চল্য তৈরি করেছে। আমি ওনার বক্তব্যগুলি যেটা শুনলাম, সেখানে যে গাইডেন্স অ্যাডভাইসগুলো উনি দিচ্ছেন, এগুলো উনি ইমপ্লিমেন্ট করতে পারলেই বাংলাদেশের মানুষের মনে একটা শান্তি ফিরে আসবে। আর রাজনৈতিক দলগুলো আমি দেখলাম প্রচণ্ড ওয়েলকামিং, তারাও দেখছে যে একটা ডাইভার্সিটি, একটা সকলে মিলে এক ধরনের বাংলাদেশে গণতন্ত্র উন্নয়নে কাজ করা যাবে, যেহেতু একটা লিডারশিপ ক্রাইসিস এখন বর্তমানে রয়েছে, এটিকে ফিল আপ করা। দ্বিতীয় হচ্ছে গ্লোবাল পার্সপেক্টিভেও তারেক রহমান বেশ অ্যাওয়্যার, যেহেতু উনি লন্ডনে থেকে আমি দেখলাম যে স্বাস্থ্য কার্ড বা বিভিন্ন জিনিস লাইফস্টাইলের জন্য যেগুলো উনি আগামী দিনে করতে গ্লোবাল হবে, কিছু ফ্যামিলি কার্ড, Right, শিক্ষা কার্ড, right, এগুলো কিন্তু আধুনিক বিশ্বের কতগুলো উদাহরণ। এগুলো যখন এগুলো কিন্তু ওয়েলফেয়ার স্টেটের গেটওয়ে বলা যায়, রাইট। এগুলো যখন এই যে উনি 4-5 কোটি লোকের হাতে পৌঁছানোর কথা বলছেন, এগুলো প্রচন্ড আশার উদ্রেক তৈরি করেছে মানুষের মাঝে, যে ট্র্যাডিশনাল রাজনীতি নয়, একসময় বাংলাদেশের মানুষ এইগুলো হাতে পেলেই
বুঝে যাবে যে নতুন বাংলাদেশের যে 31 দফা উনি উল্লেখ করেছেন সেগুলোর ইমপ্লিমেন্টেশন মানুষ জি। দেখবে। একটা যাত্রা যখন শুরু হয়, এই শুরুর যাত্রাটা যাতে মসৃণ হয়, আমরা সকলের বাংলাদেশের মানুষের কাছে নাগরিক আমরা হিসেবে আহ্বান আমরা জানাবো, নাগরিক অবশ্যই- হিসেবে ওনার যে স্বপ্ন, ওনার ভীষণ, এই ভীষণটা বাস্তবায়নের জন্য আসুন আমরা সকলের সহযোগিতা ওনাকে করি। কাজ করতে দেওয়ার সুযোগ করে দিই। সুযোগটা যদি আমরা করে দিতে পারি, exactly, আশা করি আমরা আগামী 2-4-5 নিশ্চয়ই বছরের মধ্যে সকল এটা দৃশ্যমান রাজনৈতিক আমরা দল পাবো। রাজনৈতিক দল মিলে এক সুন্দর সুন্দর যে পরিকল্পনাগুলো রয়েছে বাংলাদেশকে এগিয়ে নেবার, সবাই মিলে আমরা সেই পথেই হাঁটবো এবং বাংলাদেশকে এগিয়ে নেব। মঞ্জু ভাই আপনাকে ধন্যবাদ এবং জামিল ভাই আপনাকেও ধন্যবাদ। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে এক নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ আসলে শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।